হ্যালো স্টুডেন্টস, আমরা আবার হাজির হয়েছি আমাদের বিউটিফুল চ্যানেল বায়োকেম বালাতে। তো তোমরা দেখে থাকবে যে এর আগে আমরা বায়োমলিকুলসের ফার্স্ট ক্লাসে ক্লাসিফিকেশন অফ বায়োমলিকুলস পোস্ট করেছিলাম। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে কিছু এর পরবর্তী কিছু টপিক, যেমন ধরো কার্বোহাইড্রেটের ক্যাপিটাল ডিএল কনফিগারেশন মানে কি, কার্বোহাইড্রেটের স্মল ডিএল কনফিগারেশন মানে কি, এপিমার কি, অ্যানোমার কি, মূলত এই গুটিগত বিষয় নিয়ে একটু শর্ট ভিডিও বানানোর চেষ্টা করব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। কেমন আছো সবাই কমেন্টসে জানাবে। তো আমরা শুরু করছি। তাহলে অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখবে, বায়োমলিকুলসের আগের ভিডিওটা দেখবে, সেটা আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও ছিল বায়োমলিকুলসের ওপর। আজকে বায়োমলিকুলসের ওপর দ্বিতীয় ভিডিও নিয়ে এসে হাজির করছি। চলো শুরু করা যায়। অবশ্যই প্রথম ভিডিওটা তোমরা দেখে নিও, তারপরে এই ভিডিওটা দেখবে। তো এবং অবশ্যই তোমরা বেশি বেশি করে কমেন্টস করবে এবং কোন কোন টপিকস আরো দরকার, কোন কোন চ্যাপ্টার আরো বেশি বেশি করে দরকার সেগুলো বলবে। যা টপিক বলবে, যা চ্যাপ্টার্স বলবে, সেটার উপর আমরা ভিডিও নিয়ে এসে হাজির করব। তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, নোটিফিকেশন পেয়ে যাবে। চল তাহলে শুরু করছি আমরা। বায়োমলিকুলসে কার্বোহাইড্রেটের প্রথমে যে টপিকটা রাখবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের ক্যাপিটাল ডিএল কনফিগারেশন। ক্যাপিটাল ডিএল কনফিগারেশন ক্যাপিটাল ডিএল কনফিগারেশন, কার্বোহাইড্রেটের ক্যাপিটাল ডিএল কনফিগারেশন। তো এখন ক্যাপিটাল ডিএল কনফিগারেশন মানে কি? ধরো কোনো একটা মনোস্যাকারাইড দেয়া আছে, ঠিক আছে, গ্লুকোজ আছে মনে করো, তাহলে এই গ্লুকোজটা ডি গ্লুকোজ না এল গ্লুকোজ, কিভাবে বুঝবো সেটা? ধরো ফ্রুক্টোজ আছে, তাহলে সেটা ডি ফ্রুক্টোজ না এল ফ্রুক্টোজ, সেটা কিভাবে বুঝবো? তো সেটা সেই ডিএল কনফিগারেশনটার মানে কি সেটা আমরা এই চ্যাপ্টারে বোঝার চেষ্টা করব। তো প্রথমেই বলি যে এর আমাদের 3 কার্বন বিশিষ্ট একটা কার্বোহাইড্রেট আছে, মনোস্যাকারাইডস রয়েছে, যেমন ধরো ডি গ্লিসারঅ্যালডিহাইড, ঠিক আছে, গ্লিসারঅ্যালডিহাইডের দু রকমের আইসোমার সম্ভব। কিরকম না, একটা আইসোমার হচ্ছে এটা, কারণ এখানে অ্যাসিমেট্রিক্যাল কার্বন যেটা আছে, যেটা স্টার দিয়েছি তোমরা জানো, সেটা অ্যাসিমেট্রিক্যাল কার্বন। অ্যাসিমেট্রিক্যাল কার্বন কি আমরা আগের ক্লাসে বলেছি, অর্গানিকও আমরা শিখেছি, যে কার্বনের 4টে হাতে 4টে ডিফারেন্ট গ্রুপ বা পরমাণু থাকে, ঠিক আছে, যে কার্বনের 4টে হাতে 4টে ডিফারেন্ট গ্রুপ বা পরমাণু থাকে সেটাকে আমরা বলি অ্যাসিমেট্রিক্যাল কার্বন, বাংলায় বলা হয় অপ্রতিসম কার্বন। তাহলে এই অপ্রতিসম কার্বনের বিন্যাসটা ডিফারেন্ট হতে পারে, দু রকম হতে পারে। অ্যাকর্ডিংলি দু রকমের তাহলে গ্লিসারঅ্যালডিহাইড পাওয়া যায়। তাহলে এই অণুটার নাম হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড, CHO CHOH CH2H, গ্লিসারঅ্যালডিহাইড, ঠিক আছে। এখানে যদি আমরা মিরর দিয়ে দিই, তোমরা জানো মিরর দিয়ে দিলে কি হবে, এটা অপ্রতিসম কার্বনটার কনফিগারেশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে CH হলো, তোমরা জানো মিররের ক্ষেত্রে কি হয়, মিরর ইমেজের ক্ষেত্রে কি কন্ডিশন ফলো হয়, তোমরা জানো যে অবজেক্ট ডিসটেন্স আর ইকুয়াল টু ইমেজ ডিসটেন্স। তাহলে এখান থেকে মিররের এটা অবজেক্ট ডিসটেন্স, তাহলে ইমেজ ডিসটেন্সটাও কি হবে, এদিকটা হবে। তাহলে এদিকটা আমার কি হচ্ছে, OH হচ্ছে, এদিকটা OH আসতেছে, আর এদিকটা H। তাহলে দেখো এই যে কনফিগারেশনটা ঘুরে যাচ্ছে। তো এটার জন্য এটা ডি এই যে গ্লিসারঅ্যালডিহাইড আছে, এই গ্লিসারঅ্যালডিহাইডটাকে আমরা বলি ডি গ্লিসারঅ্যালডিহাইড, সো দিস ইজ নোন অ্যাজ ডি গ্লিসারঅ্যালডিহাইড, ঠিক আছে। এবং এর যে মিরর ইমেজ, অর্থাৎ তোমরা জানো এইটা এই যে আইসোমার দুটো আছে, মানে নাম্বার 1 এটাকে আমরা ধরো 1 নম্বর বললাম, এটাকে আমরা ধরো 2 নম্বর বললাম। এই যে দুটো আইসোমার আছে এদের মধ্যে সম্পর্ক কি, কুইকলি কমেন্ট করো পজ করে। তো এদের মধ্যে সম্পর্ক কি না, আমরা জানি এরা হচ্ছে একে অপরের এনানসিওমার, কারণ এরা মিরর ইমেজ এবং নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। অর্থাৎ এইটাকে তুলে নিয়ে এখানে বসালে, মানে এটাকে তুলে নিয়ে যদি আমরা এখানে সেট করতে যাই তাহলে সেট হবে না, কারণ এই ওএইচটা কোন দিকে চলে আসতেছে, এই দিকে আসছে স্টুডেন্টস, আর এই হাইড্রোজেনটা এখানে আসতেছে। তাহলে এই ওএইচটা এদিকে চলে যাচ্ছে হাইড্রোজেন, তাহলে এটা সেট এখানে তুলে নিয়ে বসাতে গেলে কিন্তু সেট হচ্ছে না। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ এবং এই
এই সম্পর্কে থাকলে আমরা জানি আইসোমারটাকে কি বলা হয়, এনানসিওমার। এখন এইটার নাম ডিগ্লিসারালডিহাইড, বুঝতে পেরেছো? অর্থাৎ ওএইচটা রাইট হ্যান্ড সাইডে আছে, ডান দিকে আছে, ওএইচটা ডান দিকে থাকলে সেই গ্লিসারালডিহাইডকে আমরা ডিগ্লিসারালডিহাইড, আর ওএইচটা যদি লেফটে থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি, বলো, এল গ্লিসারালডিহাইড, এল গ্লিসারালডিহাইড, এল গ্লিসারালডিহাইড। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে ডিগ্লিসারালডিহাইড, এল গ্লিসারালডিহাইড ক্লিয়ার হচ্ছে। ওএইচ যদি রাইটে থাকে ডিগ্লিসারালডিহাইড, ওএইচ যদি লেফটে থাকে এল গ্লিসারালডিহাইড। এবং গ্লিসারালডিহাইডে মোট 3টে কার্বন আছে। এখানে মেন ফাংশনাল গ্রুপ আমরা আগের ক্লাসে বলেছিলাম, মেন ফাংশনাল গ্রুপ এসে দুটো হতে পারে, অ্যালডিহাইড কিটোন, এখানে অ্যালডিহাইড আছে, এবং পলিহাইড্রক্সি, কারণ এই একটা ওইচ আছে, একটা ওইচ আছে, মোর দ্যান ওয়ান ওইচ মানে, ওইচ মানে হাইড্রক্সি গ্রুপ, এবং মোর দ্যান ওয়ান মানে কি, তাহলে পলিহাইড্রক্সি গ্রুপ আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে তাহলে এই পর্যন্ত ডিগ্লিসারালডিহাইড, এল গ্লিসারালডিহাইড। এবার তাহলে ইন জেনারেল কোন কার্বোহাইড্রেটের মানে কোন শর্করা এককে ডি আর এল কনফিগারেশন বলতে আমরা কি বুঝবো? ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল কনফিগারেশন বলতে না, ভালো করে বোঝো যে কোন একটা আমরা মনোস্যাকারাইড রাখছি, যেমন ধরো গ্লুকোজ, গ্লুকোজের স্ট্রাকচার তোমরা জানো স্টুডেন্টস। তাহলে 2 নম্বর কার্বনের ওইচটা কি হয়, বাঁ দিকে, মনে রাখবে 3 নম্বর গ্লুকোজ মানে ফিশার প্রজেকশনে যখন আমরা আছি 3 নম্বর, এটা 1, এটা 2, এটা 3 নম্বর কার্বনের ওইচটা হবে লেফটে, বাকিগুলো সব ডান দিকে হবে। তাহলে 4 নম্বর কার্বনের ওইচ ডান দিকে, 5 নম্বর কার্বনের ওইচ ডান দিকে, সো দিস বিকামস 4th কার্বন, 5th কার্বন, দেন কামস CH2OH, ঠিক আছে, 6th কার্বন। তো এই যে গ্লুকোজ, এই গ্লুকোজে স্টুডেন্ট সবথেকে বেশি অবস্থান সংখ্যার অপ্রতিসম কার্বন সেটা খুঁজতে হবে। তো আমার তো নাম্বারিং করা আছে, এখন এই কার্বনগুলোর মধ্যে অপ্রতিসম কার্বন কোনগুলো আছে, অ্যাসিমেট্রিক্যাল কার্বন কোনগুলো আছে না, এইটা অ্যাসিমেট্রিক্যাল, অপ্রতিসম মানে 4টে হাতে 4টে ডিফারেন্ট গ্রুপ বা পরমাণু আছে। তাহলে এই যে 4টে আমি স্টার মার্ক দিলাম, স্টার মার্ক করলাম 2 3 4 5, এই 4টে কার্বন কি আছে স্টুডেন্টস, অপ্রতিসম কার্বন পরমাণু। এই 4টে অপ্রতিসম কার্বনের মধ্যে সবথেকে হাইয়েস্ট অবস্থান সংখ্যার অপ্রতিসম কার্বন কোনটা না, এই 5 নম্বরটা। দেখো এটা হাইয়েস্ট অবস্থান নম্বর, ঠিক আছে। কোন কোন কার্বন অপ্রতিসম না, 2 3 4 5, এর মধ্যে হাইয়েস্ট অবস্থান সংখ্যা অপ্রতিসম কোনটা, 5 নম্বরটা। ক্লিয়ার করতে পারলাম? বলছে যে কোন শর্করা এককে সর্বাধিক অবস্থান সংখ্যার অপ্রতিসম কার্বন পরমাণুর বিন্যাস যদি ডি গ্লিসারালডিহাইডের মতো হয়, যদি ডি গ্লিসারালডিহাইডের মতো হয় তাহলে সেটা হবে ডি শ্রেণীর শর্করা। এখন ডি গ্লিসারালডিহাইড কি রকম ছিল স্টুডেন্টস না, CHO হাই, ওইচটা কোথায় হচ্ছে ডান দিকে, CH2OH, ওইচটা ডান দিকে থাকলে সেটা কি ডি গ্লিসারালডিহাইড ছিল, এটা ডি গ্লিসারালডিহাইড ছিল, শর্টে আমি লিখলাম ডিগ্লিসারালডিহাইড ছিল। তাহলে ওইচটা ডান দিকে ছিল, ওইচটা ডান দিকে ছিল। তাহলে এখানে বলছে সবথেকে বেশ দূরবর্তী অপ্রতিসম কার্বন পরমাণু বিন্যাস যদি ডিগ্লিসারালডিহাইডের অনুরূপ হয় তাহলে সেটা ডি শ্রেণীর শর্করা। তাহলে এখানে সবথেকে দূরবর্তী অবস্থান সংখ্যা মানে কি 5 নম্বর, তার বিন্যাসটা কি রকম না ডিগ্লিসারালডিহাইডের মতো। কারণ ওইচটা এখানে কত আছে, এখানে ওইচটা কত আছে স্টুডেন্টস বলো, ডান দিকে আছে, তার মানে এটা ডিগ্লিসারালডিহাইডের মতো বিন্যাস। তাহলে এটাকে আমরা কি বলবো, ডি শ্রেণীর শর্করা। এখন এটা কি আছে, এটা গ্লুকোজ আছে, এটা গ্লুকোজ আছে। তাহলে এই গ্লুকোজটাকে আমি কেমন গ্লুকোজ বলবো না, ক্যাপিটাল ডি গ্লুকোজ বলবো, ক্যাপিটাল ডি গ্লুকোজ বলবো, কারণ এর হাইয়েস্ট অ্যাসিমেট্রিক্যাল কার্বন মানে 5 নম্বর, তার বিন্যাস কি রকম ডিগ্লিসারালডিহাইডের মতো। কি করে বুঝলাম না, ডিগ্লিসারালডিহাইডের অ্যাসিমেট্রিক্যাল কার্বনের ওইচ ডান দিকে, আর এই অ্যাসিমেট্রিক্যাল কার্বনের ওইচ কোথায় আছে, ডান দিকে, বুঝতে পেরেছো? তাহলে সেই জন্য আমরা এটাকে বললাম ডি শ্রেণীর কার্বোহাইড্রেট বা ডি শ্রেণীর শর্করা, এবং এটা গ্লুকোজ ছিল তাহলে ডি গ্লুকোজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এল গ্লুকো মানে এল শ্রেণীর শর্করা কারা হবে, এল তো ডি শ্রেণীর শর্করা গেল স্টুডেন্টস, তাহলে এল শ্রেণীর শর্করা কারা হবে, ঠিক আছে। তো এল শ্রেণীর শর্করা মানে তাহলে উল্টোটা, হাইয়েস্ট পজিশন নম্বর বা হাইয়েস্ট অবস্থান সংখ্যার অ্যাসিমেট্রিক্যাল কার্বনটার বিন্যাস যদি এল গ্লিসারালডিহাইডের মতো হয় তাহলে সেটা কি হয়ে যাবে বলো, এল শ্রেণীর শর্করা হয়ে যাবে। তাহলে এখন আমাকে যদি এল গ্লুকোজ আঁকতে হয়, এল গ্লুকোজ আঁকলে কি শুধু 5 নম্বর কার্বনটা ঘুরিয়ে দেবো, 5 নম্বর অ্যাসিমেট্রিক্যাল কার্বনের ওইচটাকে ঘুরিয়ে দেবো, লেফটে করে দেবো, তাহলে সেটা কি এল গ্লুকোজ হয়ে যাবে
চিন্তা করো স্টুডেন্টস। না, তা করলে হবে না, কারণ ডি শর্করার আর এল শর্করার মধ্যে সম্পর্ক হচ্ছে তারা হবে একে অপরের এনানসিওমার, নন সুপার ইম্পসিবল এনানসিওমার। তাহলে প্রত্যেক কোটা অপ্রতিসম কার্বন পরমাণুর হাইড্রক্সিল গ্রুপের অবস্থান পাল্টাবে, অবস্থান না মানে স্পেশাল ওরিয়েন্টেশন আর কি, মানে দ্বিপার্শ্বীয় ভাবে তারা চেঞ্জ হবে, অর্থাৎ যেটা লেফটে ছিল রাইটে আসবে, রাইটেরটা লেফটে যাবে। ক্লিয়ার করতে পারছি? সবগুলো অ্যাসিমেট্রিক্যাল কার্বন। তাহলে অ্যাসিমেট্রিক্যাল কার্বন গ্লুকোজে কোনগুলো? 2 3 4 5, এই চারটে কার্বন, চারটে কার্বনের ওইচই ঘুরে যাবে, কারণ আমরা আমাদের ডি শ্রেণীর শর্করার আর এল শ্রেণীর শর্করা এরা হবে একে অপরের কি এনানসিওমার, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, উপরিপাতহীন দর্পণ প্রতিবিম্ব। তাহলে অবশ্যই শুধুমাত্র 5 নম্বর কার্বন চেঞ্জ হবে না, চারটে কার্বনই চেঞ্জ হবে। তাহলে এল গ্লুকোজ আঁকার আগে আমি ডি গ্লুকোজটা একবার আঁকছি। তাহলে ডি গ্লুকোজটা আমার কিরকম ছিল না, নরমাল ডি গ্লুকোজ যেটা আমরা জানি CHOH, 3 নম্বর কার্বনের ওইচটা কোথায় হয়? লেফটে হয়, তাই তো? তাহলে HOH 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন HOH, আর 6 নম্বর কার্বন কি হচ্ছে? CH2OH। বুঝতে পেরেছো? CH2OH। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার ডি গ্লুকোজ, নাম দিয়েছিলাম ডি গ্লুকোজ। তাহলে এটাকে আমরা ডি গ্লুকোজ নাম দিয়েছিলাম। তাহলে এর মিরর ইমেজ নিতে হবে, এল গ্লুকোজ পেতে গেলে কিন্তু এর মিরর ইমেজ নিতে হবে। মিরর ইমেজ নিলে অটোমেটিক 5 নম্বরটাও চেঞ্জ হয়ে যাবে। আমি নাম্বারিং করে দিচ্ছি 1 2 3 4 5 6। তাহলে আমাদের যে অ্যাসিমেট্রিক্যাল গুলো স্টার দিচ্ছি, তাহলে 2 নম্বরটা অ্যাসিমেট্রিক্যাল, 3 নম্বরটা, 4 নম্বরটা, 5 নম্বরটা অ্যাসিমেট্রিক্যাল, তাই তো? তো 5 নম্বরটা এল গ্লিসারল্ডিহাইডের মতো হতে হবে, এল গ্লিসারল্ডিহাইড, এল মিন্স লেফট, ঠিক আছে? অর্থাৎ ওইটা লেফটে থাকবে, তো এটা হচ্ছে এল গ্লিসারল্ডিহাইডের মতো হবে। আর ডি মিন্স ডেক্সট্রো, মানে ডান দিক হবে। আচ্ছা, তাহলে আমরা এটার মিরর ইমেজ যদি নিই, তাহলে CH2OH। এখন 2 নম্বর কার্বনের ওইচটা কোথায় যাবে না, রাইটে চলে গেল। 3 নম্বর কার্বনের ওইচটা কোথায় যাবে? এটা লেফটে চলে আসবে, কারণ অবজেক্ট ডিসটেন্স সমান ইমেজ ডিসটেন্স আমরা জানি। এখানে দর্পণ থেকে ওইচটা অনেক দূরে আছে, তাহলে দর্পণ থেকে ওইচটাকে দূরে করতে হবে। ক্লিয়ার করতে পারলাম? অবজেক্ট ডিসটেন্স ইকুয়াল টু ইমেজ ডিসটেন্স, প্রতিবিম্ব আকার যেটা নিয়ম। তাহলে এখানে ওইচটা কাছে দিতে হবে, আর 5 নম্বর কার্বনের ওইচটাও কি হবে? কাছে দিতে হবে। তাহলে দেখো এটা 1 2 3 4 5, এবং অ্যাসিমেট্রিক্যাল কোনগুলো? যেগুলো স্টার দিচ্ছি, অর্থাৎ 2 3 4 5। তাহলে ভালো করে লক্ষ্য করো, শুধুমাত্র 5 নম্বর কার্বনের কনফিগারেশন পাল্টেছে তা নয়, কনফিগারেশন কিন্তু প্রত্যেক কটা অ্যাসিমেট্রিক্যাল কার্বনের চেঞ্জ হয়েছে। দেখো 2 নম্বরটা ওএইচ কোথায় ছিল? রাইটে ছিল, লেফটে হয়েছে। 3 নম্বর ওএইচ লেফটে ছিল, রাইটে হয়েছে। 4 নম্বর ওএইচ রাইটে ছিল, লেফটে হয়েছে। 5 নম্বর রাইটে ছিল, লেফটে হয়েছে। অর্থাৎ ইচ মানে প্রত্যেকটি অ্যাসিমেট্রিক্যাল, প্রত্যেকটি অপ্রতিসম কার্বন পরমাণু কনফিগারেশন চেঞ্জ হবে। অবশ্যই আমরা মিরর ইমেজ যখন নেব তখন তো তাই হবে। এবং লক্ষ্য করো, আমরা যদি এটাকে 1 নম্বর বলি, আচ্ছা এটা তাহলে এল গ্লুকোজ নাম দিয়ে দিচ্ছি আমরা, এল গ্লুকোজ। এবং এটাকে আমরা 2 নম্বর যদি বলি, তাহলে লক্ষ্য করো 1 আর 2 এর সম্পর্ক কি না, এরা হবে একে অপরের নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, অর্থাৎ উপরিপাতহীন দর্পণ প্রতিবিম্ব। কারণ এটাকে তুলে নিয়ে এখানে সেট করতে গেলে বসবে না, তাহলে তুলে নিয়ে সেট করতে যাচ্ছি, তুলে নিয়ে আমি এখানে বসাতে যাচ্ছি, এই ওয়েজটা কোন দিকে? এদিকে চলে আসছে, হচ্ছে না। ওয়েজটা কোথায় আছে? এখানে আছে। বুঝতে পেরেছো? তাহলে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ হচ্ছে, অর্থাৎ একে অপরের উপর সেট খেয়ে যাবে না, বসবে না। এটাকে আমরা বলছি এনানসিওম। তো এনানসিওমের উপর যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবে, আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো, ডিটেইলসে আরো বিভিন্ন ভাবে বোঝাবো এনানসিওমের ব্যাপারটা কি, কনসেপচুয়ালি। তো যাই হোক, আমরা এখন আপাতত ডিএল শ্রেণীর শর্করাতে ছিলাম। তাহলে বুঝতে পেরেছো ডি শ্রেণীর শর্করা বা কারা হবে, আর এল শ্রেণীর শর্করা কারা হবে? ডি হতে গেলে ডি গ্লিসারল্ডিহাইডের মতো হতে হবে, হাইয়েস্ট পজিশন নাম্বার অ্যাসিমেট্রিক্যাল কার্বন। আর হাইয়েস্ট পজিশন নাম্বারের অ্যাসিমেট্রিক্যাল কার্বন যদি এল গ্লিসারল্ডিহাইডের অনুরূপ হয়, অর্থাৎ ওইটা লেফটে হয়, তাহলে সেটাকে আমরা বলবো এল শর্করা, ক্যাপিটাল এল শর্করা। আচ্ছা, তো স্টুডেন্টস তোমরা ক্যাপিটাল ডিএল এর তাৎপর্য বুঝলে, এরপরে তোমরা চলে আসো স্মল ডিএল। ঠিক আছে, এরপরে আমরা এটা আলোচনা করব স্মল ডিএল। তো নেক্সট টপিক আমাদের স্মল ডি স্মল এল শর্করা।
ঠিক আছে, স্মল ডি স্মল এল এবং ক্যাপিটাল ডিএল এর সঙ্গে স্মল ডিএল এর কোনো সম্পর্ক আছে কি নেই সেটা আমাদের বুঝতে হবে, ক্যাপিটাল ডিএল আর স্মল ডিএল এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তো স্মল ডিএল মানে কি, আমরা প্রথমটা বলছি ডি বা প্লাস, স্মল ডি বা প্লাস, অর্থাৎ কোন শর্করাকে স্মল ডি লেখাও যা, সেটাকে প্লাস লেখাও তা, একই মানে হবে। এটাকে বলা হয় ডেক্সট্রো। ডেক্সট্রো অর্থাৎ দক্ষিণাবর্তী, অর্থাৎ যারা, যেহেতু একাধিক অপ্রতিসম কার্বন আছে, শর্করা একক অপটিক্যালি অ্যাক্টিভ, আমি আগে বলেছি যে এরা অপটিক্যালি অ্যাক্টিভ হয়, মানে আলোক সক্রিয় হয়, এবং আলোক সক্রিয়তা তোমরা হ্যালোঅ্যালকেন হ্যালোজেনস চ্যাপ্টারে পড়েছো, ঠিক আছে। তো আলোক সক্রিয়তা মানে কি, যারা, মানে যে সমস্ত অণু, যে সমস্ত জৈব অণু যারা সমতল সমবর্তিত আলোকের সমবর্তন তলকে ঘোরাতে পারে, ঠিক আছে, তারাকে আমরা বলি অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউলস বা আলোক সক্রিয় অণু। তো যাই হোক, তো যারা, তাহলে এই পার্টটা আমাদের আদার্স ভিডিওতে পাবে তোমরা। তো ডেক্সট্রো বা ডি বা প্লাস মানে কি তোমরা জানো, যে যারা সমবর্তন তলকে ডান দিকে ঘোরায়, বুঝতে পেরেছো, তাদেরকে আমরা বলি ডেক্সট্রো বা ডি বা প্লাস, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে, তাহলে কি হবে না, যারা, মানে যে সকল শর্করা আর কি আমরা বলতে পারি, যে সকল শর্করা সমবর্তন তলকে, মানে সমতল সমবর্তী তল, অথবা আমি লিখছি না এখানে, শর্টে লিখছি সমতল সমবর্তী তল বা প্লেন পোলারাইজড লাইট, এই বিষয়গুলো কি এর জন্য ডিফারেন্ট ভিডিও আছে, ঠিক আছে, সেখানে আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি সেই সম্পর্কে আলোচনা করব। তো সমবর্তন যে তলটা আছে, যে সকল শর্করা সমবর্তন তলকে ডান দিকে ঘোরায়, কেমন, ডান দিকে ঘোরায়, ডান দিকে বা ডান দিক মানে কি, ঘড়ির কাঁটার দিকে, কেমন, ঘড়ির কাঁটার দিকে, ডান দিকে বা ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, ঠিক আছে, তাদেরকে আমরা বলবো ডেক্সট্রো বা প্লাস। তাদেরকে আমরা বলবো কি, ডেক্সট্রো বা স্মল ডি বা প্লাস, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরায়, বুঝতে পেরেছো। যেহেতু আলোক সক্রিয় সমবর্তন তলকে ঘোরাবে, যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরায় ডেক্সট্রো বা প্লাস, যদি উল্টো দিকে ঘোরায় লিভো বা মাইনাস। তাহলে সেকেন্ডলি কি আসবে না, দ্বিতীয়ত আসবে তাহলে কি, এল বা মাইনাস, লিভো বা মাইনাস, এটাকে আমরা কি বলতে পারি, লিভো, এলিএভিও, লিভো বা মাইনাস। অর্থাৎ তাহলে কি, এটা কি তাহলে হবে না, যেমন সমতল সমবর্তিত আলোকে সমবর্তনকে ডান দিকে ঘোরাচ্ছে, ডান দিকে ঘোরালে যেমন ডেক্সট্রো হচ্ছে গাইস, ডেক্সট্রো বা ডি বা প্লাস হচ্ছে, তেমন সমবর্তন তলকে যদি আস্তে 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 বাঁ দিকে ঘোরায়, তাহলে স্টুডেন্টস কি হবে, লিভো বা এল বা মাইনাস হবে। ক্লিয়ার করতে পারলাম, বুঝতে পেরেছো। তাহলে স্মল ডিএল বুঝতে পারলে, ক্যাপিটাল ডিএল এর মতো স্মল ডিএল আছে, কিন্তু তাহলে আমরা বুঝতে পারছি ক্যাপিটাল ডিএল এর সঙ্গে স্মল ডিএল এর কিন্তু কোনো সম্পর্ক হবে না। না, ক্যাপিটাল ডি হওয়া মানে কি স্মল ডি হবে না, ক্যানট বি টোল্ড দ্যাট। এটা এক্সপেরিমেন্ট ছাড়া আমরা বলতে পারবো না যে ক্যাপিটাল ডি শর্করাটা ঘড়ির কাঁটার দিকে, মানে ডান দিকে ঘোরাবে, না ক্যাপিটাল এল শর্করাটা ঘড়ির কাঁটার দিকে বা ডান দিকে ঘোরাবে। এটা এক্সপেরিমেন্ট করে আমাকে দেখতে হবে। সুতরাং একটা কথা আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে যে ক্যাপিটাল ডিএল এর সঙ্গে স্মল ডিএল এর কিন্তু কোনো রকমের কোনো সম্পর্ক নেই। কোন শর্করার ক্যাপিটাল ডিটা স্মল ডি বা প্লাস হতে পারে, কোন শর্করার আবার ক্যাপিটাল এল কনফিগারেশনটা স্মল ডি বা প্লাস হতে পারে, বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যাই হোক, যেমন একটা উদাহরণ দিচ্ছি, ফর এক্সাম্পল আমি যে কথাটা বললাম তার ভিত্তিতে একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো গ্লুকোজের ক্ষেত্রে ডি প্লাস, মানে ক্যাপিটাল ডিটা প্লাস হয়, ডি প্লাস গ্লুকোজ, কেমন, তাহলে ডি প্লাস গ্লুকোজ মানে এলটা অবশ্যই কি হবে, মাইনাস হবে, এল মাইনাস গ্লুকোজ। ভালো করে বোঝো, ক্যাপিটাল ডিটা যদি প্লাস কনফিগারেশনের হয়, তাহলে ক্যাপিটাল এলটা কি হবে, মাইনাস কনফিগারেশন হবে, কারণ এনানসিওমার একই পরিমাণ রোটেট করাবে সমবর্তন তলকে, কিন্তু উল্টো দিকে। ক্যাপিটাল ডি কনফিগারেশন যদি ডান দিকে ঘোরায়, তাহলে ক্যাপিটাল এল কনফিগারেশন বাঁ দিকে ঘোরাবে, কারণ আমরা এটাই জানি যে এনানসিওমার
সমপরিমাণ অপটিক্যাল রোটেশন করে কিন্তু অপোজিট ডিরেকশনে। ক্লিয়ার করতে পারলাম? বেশ, তাহলে ডিটা যেহেতু প্লাস, আমরা এক্সপেরিমেন্ট, এটা কি আমরা থিওরিটিক্যালি বলতে পারছি? না না না, আমরা এক্সপেরিমেন্ট করে বলছি যে ডিটা মানে গ্লুকোজের ডি কনফিগারেশনটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে। তাহলে দ্বিতীয়টা আমরা উইদাউট এক্সপেরিমেন্ট বলতে পারবো যে এল কনফিগারেশন তাহলে কি করবে, ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাবে। তাহলে ডি প্লাস এল মাইনাস গ্লুকোজের ক্ষেত্রে, কিন্তু ফ্রুক্টোজের ক্ষেত্রে এটা কি হবে দেখো, যদি যেটা ডি কনফিগারেশনের ফ্রুক্টোজ সেটা কিন্তু মাইনাস হবে, ডি মাইনাস ফ্রুক্টোজ, কিন্তু এল কনফিগারেশনটা তাহলে কি হবে, এটা অটোমেটিক্যালি তাহলে আমরা বলবো কি এল প্লাস ফ্রুক্টোজ। এক্সপেরিমেন্ট বলছে যে ডি ফ্রুক্টোজটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে লেফট হ্যান্ড সাইডে ঘোরায়। ঠিক আছে, তাহলে এল ফ্রুক্টোজটা কি হবে, ঘড়ির কাঁটার দিকে বা পজিটিভ বা ডান দিকে ঘোরাবে। বুঝতে পেরেছো? কোনটা না, সমবর্তন তলটাকে, সমতল সমবর্তিত আলোকের সমবর্তন তলটাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজের ডি যেখানে প্লাস হচ্ছে সেইখানে ফ্রুক্টোজের ডি মাইনাস হচ্ছে। সুতরাং ক্যাপিটাল ডিএল এর সঙ্গে প্লাস মাইনাসের কোনো সম্পর্ক নেই, দে আর ডিফারেন্ট। এটা মাথায় ঢোকাও স্টুডেন্টস। ক্লিয়ার একদম? আচ্ছা, এরপর একটা টপিকে এসো, সেটা হচ্ছে এপি মান। এপি মান বলে একটা কনসেপ্ট রয়েছে। ঠিক আছে, এপি মান এপি মানটা কি না, এপি মান মানে হচ্ছে স্টুডেন্টস, এপি মান মানে ধরো দুটো শর্করা একক আছে, কেমন, 2 ইউনিটস অফ কার্বোহাইড্রেটস আছে, দুটো মনোস্যাকারাইড আছে। সেই মনোস্যাকারাইড গুলোর মধ্যে শুধুমাত্র একটা অ্যাসিমেট্রিক্যাল কার্বনের বিন্যাসগত পার্থক্য আছে। দুটো শর্করা একক, এটা একটা শর্করা একক, এটা একটা শর্করা একক, এদের একাধিক অ্যাসিমেট্রিক্যাল কার্বন আছে, একাধিক অপ্রতিসম কার্বন আছে। অপ্রতিসম কার্বন মানে তার একটা নির্দিষ্ট বিন্যাস আছে। বলছে যে সবকটা অপ্রতিসম কার্বনের বিন্যাস দুজনের একই, এক্সেপ্ট ওয়ান, একটা মাত্র অপ্রতিসম কার্বনের বিন্যাস দুজনের মধ্যে আলাদা হতে হবে। অবশ্যই দুটো কম্পাউন্ড একে অপরের আইসোমার হতে হবে। আইসোমার মানে কি, ওভারঅল মলিকুলার ফর্মুলা একই। যদি C6H12O6 হয় তো দুজনেরই C6H12O6 হবে। ওভারঅল আণবিক সংকেত একই কিন্তু প্রপার্টি আলাদা। এই জিনিসটাকে, এই বিষয়টাকে আমরা বলি আইসোমেরিজম বা সমাবয়বতা। তাহলে অবশ্যই এপিমার সম্পর্কে আবদ্ধ যৌগ দুটো একে অপরের সমাবয়ব হবে বা আইসোমার হবে। চেঞ্জটা কোথায় না, দুটো কম্পাউন্ডের মধ্যে একটা মাত্র অ্যাসিমেট্রিক্যাল কার্বনের বিন্যাসের পার্থক্য থাকবে, বাকি অ্যাসিমেট্রিক্যাল কার্বনের বিন্যাস দুজনের একই থাকবে। ক্লিয়ার? যেমন আমরা উদাহরণ নিচ্ছি, ডি গ্লুকোজের সংকেত কি, OH OH। স্টুডেন্টসরা তোমরা একটু কপি করে নেবে, কেমন, ভিডিও পজ করে করে যে বিষয়গুলো বলছি সেগুলো একটু কপি করে নেবে। CH2OH স্টুডেন্টস, এটা তাহলে ডি গ্লুকোজ, কেমন, এটা কি বলো, ডি গ্লুকোজ। এর সঙ্গে আমি ডি গ্লুকোজের সঙ্গে আমরা ডি ম্যানোজ নিচ্ছি। ডি ম্যানোজের সংকেতটা কি না, ডি ম্যানোজের সংকেত হচ্ছে এটা, দুটো OH মানে প্রথম 2 নম্বর কার্বনের OH এবং 3 নম্বর কার্বনের OH, দুটো OH লেফট হ্যান্ড সাইডে থাকবে। তারপরে 4 নম্বর আর 5 নম্বর কার্বনের OH যেমন ডান দিকে থাকে ডান দিকে থাকবে। লাস্টে আসতে যে শেষকালে আসতে যে CH2OH। কেমন স্টুডেন্টস, বুঝতে পারলে? এটা হচ্ছে ডি ম্যানোজ। এটা কি না, ডি ম্যানোজ, MNOS। এটা ডি ম্যানোজ। তাহলে এটা ডি গ্লুকোজ ছিল, এটা ডি ম্যানোজ। এখন লক্ষ্য করো, ডি গ্লুকোজ আর ডি ম্যানোজের মধ্যে আমি নাম্বারিং করে দিচ্ছি 1 2 3 4 5 6। এটা 1 2 3 4 5 6। বুঝতে পেরেছো? তাহলে 6টা কার্বনের মধ্যে অপ্রতিসম কার্বন কোনটা না, 2 3 4 5। এরও তাই 2 3 4 5, এই 4টে কার্বন অপ্রতিসম, তাই তো, মানে 4টে হাতে 4টে ডিফারেন্ট গ্রুপ বা পরমাণু আছে।
এই চারটে অপ্রতিসম কার্বনের মধ্যে বিন্যাসগত পার্থক্য দুটোর মধ্যে কোন কার্বনে দেখতে পাচ্ছ? স্টুডেন্টস তোমরা ভিডিওটা পজ করে কমেন্ট করো, তারপর ভিডিওটা দেখবে। কোথায় দেখতে পাচ্ছ পার্থক্য? তো তাহলে দেখো 2 নম্বর কার্বনটা লক্ষ্য করো। এই ডি গ্লুকোজের 2 নম্বর কার্বনের OH কোথায় আছে? লেফটে আছে। ডি ম্যানোজের 2 নম্বর কার্বনের OH কোথায় আছে? লেফটে আছে। তাহলে এর OH রাইটে আছে, এর OH লেফটে। তুমি আর কোন অপ্রতিসম কার্বনের বিন্যাসগত পার্থক্য পাচ্ছ কি? 3 নম্বর লেফট লেফট, 4 নম্বর রাইট রাইট, 5 নম্বর রাইট রাইট। তাহলে সবগুলো একই আছে অ্যাসিমেট্রিক্যাল কার্বনের বিন্যাস এক্সেপ্ট 1, এবং সেটা কত না 2 নম্বর কার্বন। এটা যে কোনো নম্বর কার্বনে থাকতে পারতো। বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে এপিমার, যে যখন দুটো সমাবয়বী শর্করা একক যাদের মোর দেন 1 অ্যাসিমেট্রিক্যাল বা অপ্রতিসম কার্বন আছে, সেখানে দাঁড়িয়ে যদি একটা মাত্র অপ্রতিসম কার্বন পরমাণুর বিন্যাসগত পার্থক্য থাকে, তাহলে তারা হবে একে অপরের এপিমার। ক্লিয়ার স্টুডেন্টস? এপিমার বুঝতে পেরেছো? এপিমার বুঝতে পেরেছো? তো স্টুডেন্টস তোমরা কমেন্টসে আমাকে আরো দুটো এপিমারের एग्जांपल বলবে, ঠিক আছে? দুটো এমন কম্পাউন্ডের নাম বলবে যারা হচ্ছে একে অপরের এপিমার। কমেন্টসে অবশ্যই জানাবে স্টুডেন্টস দুটো কম্পাউন্ডের নাম যারা একে অপরের এপিমার হবে। তো চলো আজকে আমাদের ভিডিওর লাস্ট টপিকস নিয়ে আমি হাজির হচ্ছি, সেটা হচ্ছে কি অ্যানোমার। অ্যানোমারটা একটু বোঝার আছে, ভালো করে বুঝবে স্টুডেন্টসরা, ঠিক আছে? তো অ্যানোমার নিয়ে আমরা হাজির হচ্ছি, আমাদের লাস্ট টপিক আজকে অ্যানোমার। তো অ্যানোমার মানে কি? অ্যানোমার কিভাবে হয় না, যে শর্করা একক, যেমন আমরা মনোস্যাকারাইড নিয়ে আলোচনা করছি, মনোস্যাকারাইডস এরা কি করে না ওপেন চেন ফর্ম থেকে রিং চেন ফর্মে যেতে পারে অ্যাসিটাল গঠনের মাধ্যমে। বুঝতে পেরেছো? বা কিটাল গঠনের মাধ্যমে। তো কি হয় না, এক ওপেন চেনের আমরা যদি ডি গ্লুকোজ ধরে নিই, তাহলে ডি গ্লুকোজ যেমন ধরো 1 2 3 4 5, 5 নম্বর কার্বনের OH গিয়ে অ্যালডিহাইড গ্রুপে গিয়ে অ্যাটাক করতে পারে এবং এর সঙ্গে একটা অ্যাসিটাল ফর্ম গঠন করতে পারে। তো এটা অ্যাকচুয়ালি হেমি অ্যাসিটাল ফর্ম হয়, কারণ একটা OH থেকে যায় দুটো, মানে দুটো OH এর মধ্যে আমরা যদি অ্যালডিহাইডকে দুটো OH হিসেবে দেখি, তার মধ্যে একটা OH ও আর হচ্ছে, কিন্তু আরেকটা OH হিসেবে থেকে যাচ্ছে। তো তোমরা অ্যাসিটাল গঠন বা হেমি অ্যাসিটাল গঠন এটা পড়ে এসছো অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার। অ্যালডিহাইডের সঙ্গে প্রথমে হেমি অ্যাসিটাল হয় অ্যালকোহলের বিক্রিয়ায়, তারপরে দুটো OH যখন রিঅ্যাক্ট করে অ্যালকোহলের সঙ্গে তখন সেটা অ্যাসিটাল তৈরি করে। তো সেই কনসেপ্ট থেকে আমরা বলছি। তো আমরা প্রথমে ওপেন চেইন ডি গ্লুকোজ একটা আঁকছি, ওপেন চেইন ডি গ্লুকোজ ফিশার প্রজেকশনে। তাহলে ফিশার প্রজেকশনে ওপেন চেইন ডি গ্লুকোজ আঁকলাম, OH 3 নম্বর কার্বনের OH লেফট হ্যান্ড সাইডে হয় স্টুডেন্টস, তোমরা জানো। এটা 4 নম্বর কার্বনের OH, 5 নম্বর কার্বনের OH, ঠিক আছে? আর লাস্টে কি আছে না CH2OH। এখন 1 2 3 4 5 6 তো এটা 4 নম্বর কার্বনের OH কি অ্যাটাক করতে পারে, তখন ফিউরান রিং হয়। আর 5 নম্বর কার্বনের OH-টা গিয়ে এখানে অ্যাটাক করতে পারে, তখন পাইরান রিং হয়। তো আমরা পাইরান রিংটার কথা বলছি এখানে। তো অক্সিজেনের লোন পেয়ার আছে, তো OH দিয়ে এখানে এখানে OH-টা গিয়ে এখানে C ডাবল বন্ড হতে আঘাত করলো, দিয়ে এইভাবে হেমি অ্যাসিটাল গঠন হবে। বুঝতে পেরেছো? তাহলে ওপেন চেইন ডি গ্লুকোজ ছিল, এটা কি ছিল? এটা ডি গ্লুকোজ, কারণ ওই OH-টা কোথায়, হাইয়েস্ট OH-টা কোথায়, রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে এটা হচ্ছে ডি গ্লুকোজ, এটা ডি গ্লুকোজ। তাহলে ওপেন চেইন ডি গ্লুকোজ, এখান থেকে রিং চেইন ডি গ্লুকোজ। ভালো করে ভেবে দেখো, এই যে 1 নম্বর কার্বন, এই 1 নম্বর কার্বনটা এখন ডাবল বন্ড এর বদলে OH আসবে। তাহলে এই OH-টা এবার তাহলে কি হবে বলো? এই OH-টা আবার রাইটে থাকতে পারে, লেফটে থাকতে পারে, দু রকম পসিবিলিটিস আছে। তাহলে যখন এই OH-টাকে অ্যাটাক করবে, তাহলে এই ওপেন চেইন থেকে দু রকমের কিন্তু রিং চেইন কম্পাউন্ড আসবে, দু রকমের রিং চেইন কম্পাউন্ড আসবে। তাহলে একটা রিং চেইন কম্পাউন্ড কিরকম হচ্ছে না
OH টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে রাখলাম, ঠিক আছে, OH যেমন ছিল থাকলো, OH, ঠিক আছে, তারপরে OH, ফিফথ কার্বন যেটা, ফিফথ কার্বনের অক্সিজেনটা এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, কারণ অ্যাটাক করেছে, তাহলে এরকম একটা স্ট্রাকচার হচ্ছে, বুঝতে পেরেছো? আর নিচে আসতেছে কি না CH2OH, এইটা আসতেছে, বুঝতে পেরেছো? এইটা আসতেছে, এইটা হচ্ছে ডি গ্লুকোজ, এটাও ডি গ্লুকোজ, কিন্তু এটা ওপেন চেইন ডি গ্লুকোজ ছিল, এটা রিং চেইন ডি গ্লুকোজ। এবার এইটা একটা নাম দিতে হবে, কি নাম দেব না, এটাকে আমরা বলছি আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। এখন আলফা ডি গ্লুকোজ কেন বলেছে? আলফা কখন হবে, ভালো করে শোনো স্টুডেন্টস, আলফা কখন হবে? আলফা হচ্ছে যখন অ্যানোমেরিক কার্বন, অ্যানোমেরিক কার্বন মানে এটা এক নম্বর, মানে যেটা আগে সি ডাবল বন্ড ছিল এবং সেখান থেকে OH হচ্ছে, সেটাকে আমরা বলছি অ্যানোমেরিক কার্বন। ডাবল বন্ডটা যখন OH এ রূপান্তরিত হচ্ছে সেটাকে আমরা অ্যানোমেরিক কার্বন বলছি। বলছে যখন অ্যানোমেরিক কার্বনের OH গ্রুপ এবং সর্বাধিক অবস্থান সংখ্যার OH একই দিকে থাকবে, লক্ষ্য করো এই সর্বাধিক অবস্থান সংখ্যার OH কোন দিকে আছে, ডান দিকে, অ্যানোমেরিক কার্বনের OH কোন দিকে আছে, ডান দিকে, যদি একই দিকে থাকে তাহলে সেটাকে আমরা বলবো আলফা অ্যানোমার। অর্থাৎ একটা ওপেন চেইন স্ট্রাকচার থেকে দুটো রিং চেইন স্ট্রাকচার হবে, যাদেরকে আমরা বলবো একে অপরের অ্যানোমার। একটা হবে আলফা অ্যানোমার, একটা হবে বিটা অ্যানোমার। আলফা অ্যানোমার কখন হবে? যখন অ্যানোমেরিক কার্বনের OH আর সর্বাধিক অবস্থান সংখ্যার OH একই দিকে থাকবে, সেটা আলফা অ্যানোমার, আর বিপরীত দিক হয়ে গেলে সেটা বিটা অ্যানোমার। বুঝতে পেরেছো? তাহলে বিটা অ্যানোমারটা কি হবে? এই দিকে আমরা রাখছি। এখন এই OH-টা তো এই দিকে না থেকে এদিকেও থাকতে পারতো, দুরকম পসিবিলিটি হবে, দুরকম বিন্যাস পসিবল হয়ে যাবে। তাহলে এবার তাহলে এটা যেটা দাঁড়াচ্ছে OH, 3 নম্বর কার্বনের OH, 4 নম্বর কার্বনের OH, 5 নম্বর কার্বনটাকে রিঅ্যাক্ট করেছে, তাহলে O, ঠিক আছে, এটা আসতেছে CH2OH। বুঝতে পেরেছো? এটা দাঁড়ালো। তাহলে এইটাকে আমরা কি নাম দেবো না, বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। এখন বিটা ডি গ্লুকোজ কেন নাম দিলাম এটাকে? তার কারণ হচ্ছে দেখো, সর্বাধিক অবস্থান সংখ্যাটা 1 2 3 4 5 6, সর্বাধিক অবস্থান সংখ্যা মানে এইটা অ্যাসিমেট্রিক্যাল কার্বনের OH মানে কোন দিকে আছে, ডান দিকে আছে, বুঝতে পেরেছো, ডান দিকে আছে। আর অ্যানোমেরিক কার্বন, অ্যানোমেরিক কার্বন মানে যেটা সি ডাবল বন্ড ও ছিল প্রথমে কিন্তু তাতে OH আসছে, সেটা অ্যানোমেরিক কার্বন। অ্যানোমেরিক কার্বনের OH কিন্তু লেফটে, তাহলে হাইয়েস্ট অ্যাসিমেট্রিক্যাল OH আর অ্যানোমেরিক OH অপোজিট, উল্টো দিক হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো বিটা অ্যানোমার। একই দিক হলে আলফা অ্যানোমার, উল্টো দিক হয়ে গেলে বিটা অ্যানোমার। ক্লিয়ার? তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম স্টুডেন্টস, যে যখন হেমিঅ্যাসিটাল ফর্মে যায়, অর্থাৎ মানে আমাদের কোন একটা শর্করা এককের OH গ্রুপ কার্বনিল গ্রুপের সঙ্গে গিয়ে অ্যাটাক করে এবং ওপেন চেইন থেকে রিং চেইন উৎপন্ন হয়, তখন একটা ওপেন চেইন থেকে দুটো রিং চেইন কম্পাউন্ড তৈরি হবে। একটা নির্দিষ্ট ওপেন চেইন থেকে যে দুটো পৃথক পৃথক রিং চেইন কম্পাউন্ড তৈরি হবে তাদেরকে আমরা বলবো একে অপরের অ্যানোমার। একটা হচ্ছে আলফা অ্যানোমার, একটা হচ্ছে বিটা অ্যানোমার। আলফা হচ্ছে অ্যানোমেরিক OH আর হাইয়েস্ট অ্যাসিমেট্রিক্যাল OH একই দিকে হলে, আর বিটা হচ্ছে অ্যানোমেরিক OH আর হাইয়েস্ট অ্যাসিমেট্রিক্যাল কার্বনের OH অপোজিট দিকে হলে। তো স্টুডেন্টস, তাহলে আজ আমাদের আলোচনার বিষয়গুলো যেগুলো ছিল সেই টপিকগুলো আমরা আলোচনা করলাম। ক্যাপিটাল ডিএল, স্মল ডিএল বা প্লাস মাইনাস, অ্যানোমার আর এপিমার, এই টপিকসগুলো কভার হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমেন্টস করে অবশ্যই জানিও বুঝতে পেরেছো কিনা। খুব শীঘ্রই আমরা বায়োমলিকুলসের পরবর্তী বিষয়ের উপর ভিডিও নিয়ে হাজির করব। তোমরা ভালো করে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।